আচ্ছা, বাংলাদেশের এই গণ অভ্যুত্থান বা বিপ্লব বা স্বাধীনতা অর্জন এটা কি সত্যি সিআইএ কিংবা আইএসআই এর ব্রেইন চাইল্ড? এই বিষয়টা হঠাৎ করে সামনে আসেনি। এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় এবং আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক, মূলত আওয়ামী লীগ এবং ভারত একই সূত্রে গাঁথা। সুতরাং আমরা বলতে পারি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মানেই হচ্ছে আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক। তাদের একটা ন্যারেটিভ হচ্ছে যে এটায় সিআইএ এবং আইএসআই জড়িত হতে পারে। সিআইএর এখানে উদ্দেশ্য আছে, বেনিফিট আছে, আইএসআই এরও বেনিফিশিয়ারি। সো আমার মনে হয় যে তারা এর পেছনে কোনো কলকাঠি নাড়তে সুযোগ পায়নি, বরং তারা হয়তো পরবর্তীতে কোনো মদত দিয়েছে, কোনো সাপোর্ট দিয়েছে ইন্টারন্যাশনালি, গ্লোবালি। এই বাংলাদেশে এসে ওরা আসলে আইএসআই এর সেই সক্ষমতা আছে, এটা মানে পাগলেও বিশ্বাস করবে না। আর সিআই এর সেই সক্ষমতা আছে, কিন্তু প্রয়োজনীয়তা কি আছে বাংলাদেশের একটা গণঅভ্যুত্থান ঘটানোর? বরঞ্চ সিআইএ এর চেয়ে আওয়ামী লীগের সাথেই আতাত করলে তাদের উদ্দেশ্য বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকতো। আচ্ছা, এর মাঝখানে বাংলাদেশি কিছু লোকদেরও এই কথাটা প্রচলিত আছে, বাংলাদেশি লোকদের মাঝেও, যে মিলেনিয়ালরা এখানে নামেনি, শুধুই জেনজিরা করেছে। এটা বুলশিট। যারা এই কথা বলেছে তাদেরকে আমি প্রশ্ন করি যে আপনি কি একদিনও রাস্তায় নেমেছিলেন? রাস্তায় নামেননি বলেই আপনার কাছে এই কথাটা মনে হচ্ছে যে জেনজিরাই করেছে, মিলেনিয়ালরা করেনি বা অন্যরা করেনি। আমরা যারা রাস্তায় ছিলাম, আন্দোলনের মাঠে ছিলাম, আমরা দেখেছি কারা কিভাবে হেল্প করেছে, কারা কিভাবে এগিয়ে এসেছে। কত প্রমাণ দেব? একটা দুইটা প্রমাণ না, হাজার হাজার প্রমাণ এরকম আছে। কত মানুষ, কত কোন বয়সের কে, এটা দেখেইনি, কেউ হিসাবই করেনি। আচ্ছা, ভারত কেন হঠাৎ করে উঠে পড়ে লাগলো এই জিনিসটা প্রমাণ করার জন্য যে এর পেছনে সিআইএ কিংবা আইএসআই আছে? ভারতের কাছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে এত বছরের সাংস্কৃতিক আগ্রাসন, তাদের তৈরি যেটা ছিল সাংস্কৃতিক আগ্রাসন, যে একটা জেনারেশন তারা তৈরি করতে চাচ্ছিল, নপুংসক জেনারেশন, সেই আগ্রাসনটা তারা ব্যর্থ হয়েছে। এইটা তারা মানতে চাচ্ছে না নিজেরাই। কিছু আছে না যে নিজেই বিশ্বাস করতে চাই না, এই জন্য তারা এখন হাপিত্তেশ করছে যে এই জেনারেশন এইভাবে রিয়্যাক্ট করবে, তাদেরকে এইভাবে লাথি মারবে, এটা তারা ভাবতে পারছে না। এখন তাদের অবদানকে খাটো করতে হলে এখানে তো দেখাতে হবে যে একটা বৈদেশিক শক্তি এখানে ছিল। এই দেখাতে না পারলে তো তারা আসলে কিছু করতে পারবে না। তাদের নিজেদের ইজ্জত থাকবে না, নিজেদের কাছে একটা ব্যাপার আছে না, নিজের প্রাইড, নিজের একটা প্রেস্টিজ তার কাছে, এটা রাখার জন্য তারা এই কাজটা করছে। এখন তাহলে আমরা এদের এই ন্যারেটিভকে আমরা কি করে নষ্ট করতে পারি, বা আমাদের জেনারেশনের, আমাদের যারা আছে, আমাদের দেশের যে ব্যক্তিরা আছে, যারা এটা শুধুই মাত্র ছাত্রদের আন্দোলন হিসেবে বলতে চাচ্ছে, অর্থাৎ তারা নিজেরা নামেনি, এই জন্য বুঝতেছে না যে গণ অভ্যুত্থান কীভাবে হয়েছে, তাদের জন্য একটা সাজেশন, আপনারা এখনও সময় আছে, আপনারা কোনো একটা বিশেষ কোনো প্রজেক্টকে প্রমোট করার জন্য বা কোনো একটা দাবি আদায়ের জন্য আপনারা রাস্তায় নামেন। দেখেন, লজিক্যাল দাবি, ইলজিক্যাল না, যে আনসাররা যেরকম একটা ইলজিক্যাল দাবি করছে, বা ধরেন রিক্সাওয়ালাদের ইলজিক্যাল দাবি, এই যে এগুলো কিন্তু এদের পেছনেও কিন্তু এই ইন্ডিয়া এবং আওয়ামী লীগের একটা আছে, খেলা আছে। তারা চাচ্ছে এই তাদের একটা ন্যারেটিভ যে এইখানে অরাজকতা চলছে ইত্যাদি ইত্যাদি। হিন্দুরা এক পাগলামি শুরু করছিল, হিন্দুদের মধ্যে একদল কি হয়েছে, তাদের কোথায় নাকি আগুন দিয়ে পুরাই ফেলছে, খুঁজতে গেলাম, বললাম যে খুঁজে দেখায়, গালাগালি শুরু করে দিল, তাই না? এই টাইপের ন্যারেটিভ না, জেনুইন ন্যারেটিভ। যেমন একটা উদ্দেশ্য হতে পারে, একটা আন্দোলন হতে পারে আপনাদের, সেটা হচ্ছে যে যৌক্তিক একটা আন্দোলন হতে পারে, যে দ্রব্যমূল্যের দাম কমানো হোক, দ্রব্যমূল্যের দাম কমানোর একটা আন্দোলন করতে আসেন। হ্যাঁ, এটা বলে দিচ্ছি, এটাও হবে না, এটাও বাস্তব না, এখনকার প্রেক্ষাপটে এটাও বাস্তব না। কিন্তু আপনারা এই ছাত্রদের নিয়েই, আপনার পরিচয়, আপনার ছেলে মেয়ে, ভাতিজা, ভাই ভাতিজা, এই টাইপের যে ছাত্র আছে, তাদেরকে নিয়ে একটা অর্গানাইজড হয়েছে যে দেখা যাক যে আমরা পারি কিনা, ছাত্রদের আন্দোলন হিসেবে আমরা, ছাত্রদের আন্দোলন সফল হয়েছে না, সেরকম সফলভাবে একটা আন্দোলন করতে পারি কিনা, এটা একটু প্রমাণ করে দেখান। ঠিক আছে, যে আপনারা এই ছাত্রদের দ্বারা আন্দোলন করে সম্ভব, গণ অভ্যুত্থান ছাড়া। আর আরেকটা প্রশ্ন, সিআইএর বাংলাদেশের এই ঝামেলাবাজ, মানে
মাজা সোজা করা মেরুদণ্ড শক্তওয়ালা সরকার সিএএ এর কি দরকার? মানে আওয়ামী লীগের মতো একটা মেরুদণ্ডহীন রাক্ষস টাইপের একটা সরকার থাকলে কিন্তু সিএএ এর জন্য এটা ভালো ছিল। একটু সামান্য কিছু বেনিফিট দিয়া যদি বলতো যে ভাই আমারে ওইখানে একটা বেস করতে দে, তো লাফাইতে করতো। যদি আমেরিকা বলতো যে ভাই তোর এই লোন আগামী 10 বছরে শোধ করা লাগবে না, তুই 10 বছর পরে শোধ কর, শেখ হাসিনা সরকার তো খুশিতে জামা কাপড় খুলে দিত। সেই কাজটা সিআইএ না কইরা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইলো? ডক্টর মোহাম্মদ ইউনূস তো মাজাওয়ালা শক্তওয়ালা লোক, কোনো কিছুতে কম্প্রোমাইজ করে না জেনারেলি, তারা পাই নাই, তারা এইরকম কোনো কম্প্রোমাইজেশনে আসতে বা কম্প্রোমাইজ করবে এরকম কোনো আলামতও তার মধ্যে নাই। তা আমার মনে হয় যে আরেকটা কথা, আওয়ামী লীগ প্রায় বলতো যে সেন্ট মার্টিন চায়। আমার একটা মানে এখনও আমি লজিকে বুঝে পাই না যে সেন্ট মার্টিনের নিচে যদি কোনো ন্যাচারাল রিসোর্স না থেকে থাকে, মানে যদি সেন্ট মার্টিনের নিচে কোনো ন্যাচারাল রিসোর্স থেকে থাকে এবং সেইটার যদি উদ্দেশ্য হয় যে সেইটা দখল করার, তাহলে সেন্ট মার্টিন নেওয়ার একটা লজিক আছে। কিন্তু সোফার আই বিলিভ একটা প্রবাল দ্বীপের নিচে সেরকম কোনো ন্যাচারাল রিসোর্স থাকার কথা না। আর যদি বেস স্টেশন হইতে পারে, কুতুবদিয়া নিতে পারে, অথবা আপনার হচ্ছে মানে আমি আসলে এখনও বুঝে উঠতে পারতেছি না যে সেন্ট মার্টিন নিয়ে সিআইএ কী করবে, মানে এটার ওর প্ল্যানটা কী করতে পারে। ও একটা জিনিস বোঝা দরকার তো, যে আমি একটা বাড়ি দখল করলাম, তো এই বাড়ি দখল করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই বাড়িটার আমার সম্পত্তিটা হাত করা। তা যদি সম্পত্তি হাত করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেন্ট মার্টিন কেন? তাইলে হাতিয়ে নেওক, তাইলে মনপুরা নেক, উড়ির চট্টর আছে, কত কিছুই তো আছে, এইগুলো নিতে পারে। সেইগুলো না নিয়ে কেন শুধু সেন্ট মার্টিন নিতে যাবে? সেন্ট মার্টিনে তো কিছু নাই। এক নম্বর কথা হচ্ছে বালিয়ারি, তার নিচে হচ্ছে প্রবাল। তো এখানে যদি কোনো অ্যাকশানে যাইতে চায় তাইলে সেটা তো আসলে কোনো বেনিফিট এনে দেবে না, মানে সেটা তো কোনো স্ট্রাকচার করতে পারবে না ওখানে। আর উল্টা দিকে সামুদ্রিক সম্পদ আহরণের যদি ব্যাপার থাকে তাহলে তো টেকনাফের দক্ষিণ পাড়াটারা এইসব জায়গায় তারা নিতে পারে। তাহলে ওইটা বরঞ্চ আরও স্ট্র্যাটেজিক্যালি ওইটা আরও বেশি বেনিফিশিয়ারি হবে, বেনিফিট হবে, ওইটাতে আরও বেনিফিশিয়াল হবে আমেরিকার জন্য। যে তাহলে ওখানে একটা বেজ স্টেশন করলো, সেটা দিয়ে সে চীনের যে অগ্রগামিতা মায়ানমার সহ এই অঞ্চলে, সেইটাকেও স্যার ঠেকানোর একটা প্রসেস তারা করতে পারলো। তা সেন্ট মার্টিন কেন? মানে আমার কাছে এইটা একটা আশ্চর্য লাগে, আমি এখনো বুঝে উঠতে পারতেছি না। তবে হ্যাঁ, হাসিনা যখন বলছে ব্যাকগ্রাউন্ডে কিছু তো থাকবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে সে যেভাবে লাগা ছিল, তাতে তখন বুঝতে পারিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন সে শত্রু ভাবতেছে। মানে তার সাথে শত্রুতার কারণ কি? শুধু ঈর্ষাপরণতা না, ঈর্ষাপরণতার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকতে পারে। তো সেই ঈর্ষাপরণতার ব্যাকগ্রাউন্ডে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার মানে কি বলে তাকে ডিফিট করার পরে তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন উনি। সো একটা রিজন তো তার কাছে ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট তো ছিল। ওই জিনিসটা জানা দরকার যে কি আমেরিকা করবে সেন্ট মার্টিন দিয়ে, এই জিনিসটা বোঝা দরকার। আচ্ছা, যে কেউ যদি জানেন ভাই জানায়েন। আর ফাইনাল কথা হচ্ছে, এখনও বলছি, আগেও বলেছি, যে পুলিশ অস্ত্রমুক্ত হবে। কেপিআই এর রক্ষণাবেক্ষণের জন্য, সিকিউরিটি এনশিওরের জন্য এপিবিএন থাকবে, তাদের হাতেই অস্ত্র থাকবে। প্রয়োজনে প্রত্যেকটা বিভাগীয় শহরে বেশিরভাগ ইম্পর্টেন্ট কেপিআইগুলোতে সেনা ক্যান্টনমেন্ট আছে, বিজিবি আছে বর্ডারিং এরিয়াতে। সো অস্ত্র থাকবে তাদের হাতে। আর পুলিশ যদি চায়, পুলিশের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে পুলিশ সাপোর্ট নেবে হচ্ছে এপিবিএনের এবং হচ্ছে আর্মির এবং বিজিবির। সো এই শুধু অকারণ মানে অস্ত্র দিয়ে একটা মানে শুধু একটা বাহিনী তৈরি করার দরকার নেই, যারা ভবিষ্যতে পটেনশিয়ালিটি তৈরি করার দরকার নেই, যারা খুনি হবে। আর অন্যদিকে আনসার বলেন, ভিডিপি বলেন, এরা সবাই আসলে সোশ্যাল গার্ড হিসেবে, ভ্যানগার্ড হিসেবেই থাকবে। তাদের মানে এর চেয়ে বেশি আর কোনো কিছুর প্রয়োজন আমার মনে হয় না এই দেশের জন্য আছে। অন্যদিকে আমি যেটা আরও আগেই বলেছি, যে মিলিটারাইজড করা, অর্থাৎ মিলিটারি ট্রেনিং এসেনশিয়ালি, এটা মানে বাংলাদেশ সহ এই জাতীয় দেশগুলো যেগুলোর আশপাশে এরকম বৃহৎ শক্তির শত্রু আছে, তাদের সবার ইয়াং জেনারেশনকে একটা কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ের আওতায় আনা উচিত, যাতে করে ওরা যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে তারা ওই জাতীয় ডিসিপ্লিনড ফোর্সের পাশাপাশি প্যারালালি একটা সাপোর্টিং এইড হিসেবে সামনে আগাতে পারে। এই জন্য খুব বেশি ট্রেনিং সময় লাগে না। এটা আমার মতে যদি খুব বেশি বয়স্ক হয়, অর্থাৎ 35 থেকে 45-50 এরকম বয়স হয়, তাদের জন্য করতে হবে হচ্ছে 45 দিনের ট্রেনিং। আর যারা একটু ইয়াং 16 থেকে 35, তাদের জন্য করতে হবে হচ্ছে এটা মানে 60 ডেজ না, এটা হবে 300 দিনের, মানে অর্থাৎ আপনার 6 মাসের ট্রেনিং।
318 180 দিনের 180 দিনের ট্রেনিং। তাহলে কি হবে, একটা মানে খুব সুন্দর একটা স্ট্রং ফোর্স গড়ে উঠবে। একই সাথে এই জাতীয় যারা ট্রেনিং করা থাকবে তাদেরকে কিছু অ্যাডভান্টেজ দেওয়া উচিত, পুলিশ সহ, পুলিশ, আর্মি ইত্যাদি চাকরিতেও অ্যাডভান্স দেওয়া উচিত, যে অ্যাডভান্সমেন্ট দেওয়া উচিত, যে এখান থেকে তারা একটা সেশন পাইলো। যেমন ক্যাডেট কলেজের ছেলেরা সরাসরি আইসিএসবি দিয়ে ইয়েতে যায়, বা বিএনসিসির ছেলেরা সরাসরি আইসিএসবি দিয়ে সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, নেভিতে যোগদান করতে পারে। এই জন্য বলছি। আর ফাইনাল কথা হচ্ছে যে ভারতের সাথে শত্রুতাটা আমাদের রাখতে হবে। আমাদের একমাত্র শত্রুই ভারত। কোনো দিক থেকে ওরা আমাদের কখনো কোনো কালে বন্ধু ছিল না। ওদের আচরণ, ওদের প্রত্যেকটা স্টেপ, ওদের প্রতিটা কর্মকাণ্ড বাংলাদেশের শত্রু। বাংলাদেশ ভাই, তারা যে কোনো প্রোডাক্ট সাপ্লাই করে বাংলাদেশে, তাই হলো আপনার ওই কি বলে ক্যান্সারযুক্ত। তারা সবচেয়ে বাজে জিনিসগুলা আমাদের দেশে পাঠানোর চেষ্টা করে, এবং একই সাথে কি স্টুপিড টাইপ ডিপ্লোমা করার লোক পাঠায় বাংলাদেশে। তাদেরকে আবার বাংলাদেশি কিছু এমপ্লয়ার তাদেরকে আবার এনে বিএসসি ইঞ্জিনিয়ারদের উপরে বসায়। এই টাইপের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আমাদের দেশের লোকজন। দালাল, রক্তের মধ্যে দালালি আছে, বা কি বলে এটাকে, মানে দাসত্ব করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। তো এটা ভারতকে তারা ওইভাবে মানতে চায়, মানতে ভালোবাসে।